আসসালামু আলাইকুম। আবার অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে এবং আমি যেহেতু পরীক্ষার কারণে একটু বিজি, যে কারণে হচ্ছে তোমাদের প্রতিদিন আপলোড করতে পারছি না। তবে আমি চেষ্টা করছি খুব দ্রুতই তোমাদের বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো কমপ্লিট করার। আচ্ছা, তো আমরা আজকে আমাদের 33তম দিনে পৌঁছে গিয়েছি। খুবই সহজ একটা অধ্যায় এবং এই অধ্যায় নিয়ে আমাদের খুব বেশি কঠিন বা পেঁচানোর কিছু নেই। জাস্ট একদম সিম্পল কিছু কথাবার্তা আমি তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আমরা চলে এসেছি বিপিএম এর বায়োলজি বাই সাবিত ভাইয়া। আমাদের 60 দিনে 1000 যে এমসিকিউ সমাধান করার কথা, তার আজকে আমরা 33তম দিনে পৌঁছে গিয়েছি। আচ্ছা, তো আজকে আমাদের যেই অধ্যায়টা আমরা আলোচনা করব সেই অধ্যায়টা হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র নিয়ে। অর্থাৎ এটা মূলত আমাদের যারা ডিপ্লোমা আছো তাদের জন্য খুব ভালো একটা সুযোগ, যারা হচ্ছে কঙ্কালতন্ত্র অংশটা আহ, মানে আমার সাথে কমপ্লিট করতে চাও তাদের জন্য, এবং যারা হচ্ছে দৃঢ়তা বা হচ্ছে আমরা যেটাকে বলি আমাদের কি বলা যেতে পারে চলন ও অঙ্গ চালনা, সেই চলন ও অঙ্গ চালনা এই অধ্যায়টা যারা বিএসসি আছো তারা কমপ্লিট করতে চাও তাদের জন্য বেশ ভালো একটা সুযোগ হবে আজকের ক্লাসটা। ওকে, তাহলে আজকে আমরা দুইটা জিনিস টোটাল আমরা মানে টপিক করব। একটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য দৃঢ়তা বা হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র, এবং আমাদের মানে যারা ডিপ্লোমা আছো তাদের জন্য টপিকটার নাম হচ্ছে দৃঢ়তা ও চলন, আর যারা হচ্ছে বিএসসি আছে তাদের জন্য হচ্ছে চলন ও অঙ্গ চালনা। আচ্ছা, তো একদম প্রথমেই আমরা আমাদের প্রথম এমসিকিউতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, যে মানবদেহের অস্থি সম্পর্কিত বা অস্থি নিয়ে অধ্যয়নের বিজ্ঞানকে কি বলা হয়? তোমরা জানো যখনই আমাদের বিজ্ঞান বা বিদ্যার কথা বলবে আমরা তখন বলবো সেটাকে লজি। আর যখন এটা অস্থির কথা বলছে, অস্থি মানে কি? অস্থি মানে তোমাদেরকে আমি বলেছি যে অস্থি মানে হচ্ছে আমাদের অস্টিও, রাইট? তার মানে আমাদের এটা কি হবে? অস্টিওলজি। তাহলে মানবদেহের অস্থি সম্পর্কে বা হচ্ছে অস্থি সম্পর্কিত যে বিদ্যা আছে সেই বিদ্যার বিজ্ঞানটাকে আমরা কি বলতেছি? অস্টিওলজি। লজি মানে হচ্ছে জ্ঞান, অস্টিও মানে হচ্ছে আমাদের অস্থি বা হাড়। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে অস্থি মজ্জা থেকে গড়ে প্রতি সেকেন্ডে, অস্থি মজ্জা আমাদের অস্থির যে মজ্জা আছে এখান থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? আমাদের অস্থি মজ্জা পার সেকেন্ড কি পরিমাণ লোহিত রক্তকণিকা উৎপন্ন করে? এটা কিন্তু হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রের জন্য বেশ ভালো একটা এমসিকিউ। এবং এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 26 লক্ষ লোহিত রক্তকণিকা সৃষ্টি করে। এবং তোমরা কিন্তু জানো যে আমাদের এই যে অস্থি আছে এর একটা গুরুত্বপূর্ণ মানে শারীরবৃত্তীয় কাজ হচ্ছে রক্তকণিকা উৎপাদন। অর্থাৎ পরিণত মানবদেহের যে রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যু এটাই হচ্ছে আমাদের লাল অস্থিমজ্জা। এবং আমাদের যে স্টারনাম, তারপরে হচ্ছে তোমার পাঁজর, তারপরে হচ্ছে আমাদের পিছনে থাকা কশেরুকা, তারপরে আমাদের মাথায় থাকা করোটি, ফিমার, হিউমেরাস, এসবের মস্তকে অবস্থিত অস্থিমজ্জা থেকে আমাদের কিন্তু লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তাহলে কোথায় কোথায় থেকে? স্টারনাম, পাঁজর বা রিবস, তারপরে হচ্ছে আমাদের কশেরুকা, তারপরে হচ্ছে আমাদের করোটি, এবং ফিমার এবং হিউমারাস যেটা হচ্ছে আমাদের হাত এবং পায়ের ক্ষেত্রে প্রযোজ্য, তার মস্তকে অবস্থিত যে অস্থিমজ্জা আছে এখান থেকে আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এবং আমাদের এই লোহিত রক্তকণিকা প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ পরিমাণে উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে 26 লক্ষ। বেশ গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তোমাদের জন্য হচ্ছে কিন্তু এটা। আমি উত্তরটা সঠিক আকারে দাগিয়ে দিলাম। ওকে, সঠিক উত্তর কত? 26 লক্ষ। এরপর দেখো, কোন কঙ্কালতন্ত্র তরুণাস্থি নির্মিত? এই অধ্যায়টা, এই প্রশ্নটা আমার খুব ভালো লাগে, কারণ আমরা জানি যে আমাদের যে অস্থি আছে, দুঃখিত, আমাদের যে কঙ্কালতন্ত্র আছে এটা মোট হচ্ছে তিনটা পোর্শন দিয়ে গঠিত। কি কি? বা তিনটা ভাগে বিভক্ত। এটাকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি, বহিঃকঙ্কালতন্ত্র যেটাকে আমরা বলি এক্সো স্কেলেটন সিস্টেম, অন্তঃকঙ্কালতন্ত্র বা হচ্ছে এন্ডোস্কেলেটন সিস্টেম যেটা আমরা মূলত ভিসেরা হিসাবে চিনি, এবং আরেকটা হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এবং এই স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রই কিন্তু হচ্ছে আমাদের এমন একটা কঙ্কালতন্ত্র যেটা হচ্ছে মূলত আমাদের দেহের অভ্যন্তরের যে ভিসেরাল অঙ্গগুলো আছে, অর্থাৎ আমাদের যে যকৃৎ, তারপরে ফুসফুস, হৃৎপিণ্ড, তো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু হচ্ছে কি আমাদের আবৃত করে রাখে যে কঙ্কালতন্ত্রটা, সেটা হচ্ছে আমাদের স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। তো এখন এটা হচ্ছে আমাদের যে ল্যারিংসের তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রোঙ্কাই প্রভৃতি হচ্ছে আমাদের এই স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র অন্তর্ভুক্ত। ওকে, তো আমাদের মূলত এই স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র কি দ্বারা গঠিত? তাহলে তরুণাস্থি দ্বারা গঠিত। কি দ্বারা? তরুণাস্থি দ্বারা গঠিত। ওকে, আচ্ছা, তাহলে কোন কঙ্কালতন্ত্র তরুণাস্থি নির্মিত? স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসো, যে কোনটি করটিকার জোড় অস্থি? এই ব্যাপারটা কিন্তু খুব পছন্দের একটা জিনিস, কারণ হচ্ছে আমাদের তোমার করটিকা, আমি বলি তোমাকে, সেটা হচ্ছে যে করটির অস্থি হচ্ছে 29টা। এই করটির অংশ হচ্ছে আমাদের করটিকা। এই করটিকার মধ্যে আমাদের 6 ধরনের 8টি অস্থি থাকে। কয় ধরনের 8টি অস্থি থাকে? 6 ধরনের 8টি অস্থি থাকে। এবং এই যে 6 ধরনের 8টি অস্থি, এটার মানে কি? যেখানে 4টা হচ্ছে আমার একটি একটি করে, অর্থাৎ 4 পক্ষে 4, আর 2টা হচ্ছে 2টা করে। তার মানে কি? 2 দুগুণে 4। তাহলে কয়টা হয়? টোটাল 6 ধরনের 8টা অস্থি হয়। এর মধ্যে আমাদের একটা জিনিস চিন্তা করো, যে আমাদের যে প্যারাইটাল অস্থি, প্যারাইটাল অস্থি মানে কি? পার্শ্ব। তো তোমার মাথার দুই পাশে, তোমার মাথার দুই পাশে মানে কি? দুই পার্শ্ব। তার মানে অবশ্যই তোমার দুই পার্শ্বে হচ্ছে দুইটা পোর্শন থাকবে। তার মানে কি? সেখানে তোমার 2টা অস্থি আছে।
সো এ কারণে আমাদের করটিকার প্যারাইটাল এবং এর সাথে সাথে অর্থাৎ কিছুটা উপরের দিকে এবং হচ্ছে পেছন দিকে আমাদের যে টেম্পোরাল অস্থি আছে, এই দুইটা অস্থি হচ্ছে দুইটা করে। বাকি যারা আছে অর্থাৎ ফ্রন্টাল, অক্সিপিটাল, এথময়েড, এসফেনয়েড, এরা কিন্তু হচ্ছে একটি করে। কিন্তু আমাদের টেম্পোরাল এবং আমাদের যে কি বলে এটাকে তোমার প্যারাইটাল, এই দুইজন হচ্ছে কি, এই দুইজন হচ্ছে জোড় অস্থি। এবং এটা মনে রাখা কিন্তু খুব কঠিন কিছু না। সেম ভাবে তোমাকে যখন জিজ্ঞেস করা হবে মুখমণ্ডলীয় অস্থিতে কে কে একক অস্থি, তখন কিন্তু তোমার উত্তর হবে কি কি বলতো, ম্যান্ডিবল, আমরা জানি ম্যান্ডিবল আমার নিম্ন চোয়াল, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে ভুমার। তো এই দুইটা প্রশ্ন কিন্তু একদম খুবই কমন দুইটা প্রশ্ন বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্য। ওকে, আচ্ছা এরপর দেখো যে কোনটি করটিকার একমাত্র নরমক্ষম অস্থি। সো আমাদের একমাত্র নরমক্ষম অস্থি কোনটা, একটু আগে আমরা যেটা পড়ে আসছি, অর্থাৎ আমাদের ম্যান্ডিবল। কেন বলতো, কারণ হচ্ছে আমরা ম্যান্ডিবলের মাধ্যমে কিন্তু আমাদের এই যে চর্বণ উপযোগী করে তুলেছি, আমাদের যে মুখটা আছে সেটাকে আমরা কি করে তুলেছি, চর্বণ উপযোগী করে তুলেছি। তাহলে কোনটি করটিকা মানে করটির একমাত্র নরমক্ষম অস্থি, সেটা হচ্ছে আমাদের কি, ম্যান্ডিবল। ওকে, যেটা হচ্ছে আমাদের নিম্ন চোয়াল। আচ্ছা এরপর দেখো কোনটি ইউ আকৃতির অস্থি। ইউ সংক্রান্ত যাবতীয় যত তথ্য আছে তোমাদের কিন্তু পড়তে হবে এবং মাথায় রাখতে হবে, আমাদের একমাত্র হাইওয়েড অস্থিটাই হচ্ছে করটিকার অস্থি, যেটা কি করে, সরি করটির অস্থি, যেটা হচ্ছে আমাদের ইউ শেপড, এবং এই হাইওয়েড অস্থির সাথে কিন্তু আমাদের জিহ্বা সংযুক্ত থাকে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। হাইওডাসটির সাথে কি সংযুক্ত থাকে, জিহ্বা নামক পেশি সংযুক্ত থাকে। আচ্ছা এরপর দেখো কততম কশেরুকা দেখতে রিং আকৃতির। এটা তোমরা যারা হচ্ছে বিএসসি আছে তাদের যে বই আছে, সেই বইয়ের মধ্যে যে ডিপ মানে কি বলে ব্যবহারিক যে অংশটা আছে, সেখানে তুমি একদম চলে যাবে এবং চলে গেলেই তুমি কিন্তু হচ্ছে একটু আগে যে হাইওয়ে অস্থির কথা বললাম সেটা হচ্ছে ইউ আকৃতির, একই সাথে আমাদের যে অ্যাটলাস অ্যাটলাস বা হচ্ছে প্রথম সার্ভাইকাল কশেরুকা, এটা যে আংটির মতো দেখতে বা রিং আকৃতির মতো দেখতে, এটাও তুমি এখান থেকে জানতে পারবা। ওকে, তাহলে আমাদের প্রথম কশেরুকার এটা দুইটা এমসিকিউ হয় যে প্রথম কশেরুকার নাম কি বা প্রথম কশেরুকা কোনটি, এটা হচ্ছে অ্যাটলাস, আর দ্বিতীয় কশেরুকা কোনটি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কশেরুকা কোনটা, দ্বিতীয় কশেরুকা হচ্ছে আমাদের অ্যাক্সিস, প্রথম কশেরুকার নাম কি, অ্যাটলাস, এবং এটা দেখতে কি আকৃতির বলতো, এটা দেখতে কিন্তু আমাদের রিং আকৃতির। ওকে, সো আমি কিন্তু তোমাদেরকে আসলে টপিক সহ কি পড়তে হবে সেটাও বলে দিচ্ছি। সো আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা আমার কথা অনুযায়ী শুনবা এবং এটা মাথায় রাখবা। ঠিক আছে, এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে থোরাসিক কশেরুকাগুলো আছে অর্থাৎ বক্ষদেশীয়, আমরা তো জানি যে আমাদের টোটাল যে আমাদের 26টা যে কশেরুকা আছে, সেই কশেরুকাগুলোকে আমরা হচ্ছে কি বলে এটাকে তোমার 5টা পোর্শনে বিভক্ত করছি, রাইট? তো 5টা পোর্শনের মধ্যে আমাদের যে দ্বিতীয় পোর্শনটা আছে অর্থাৎ আমাদের থোরাসিক বা হচ্ছে বক্ষদেশীয় কশেরুকা, গ্রীবাদেশীয় কশেরুকার পরে আমাদের যে বক্ষদেশীয় কশেরুকা আছে, এই বক্ষদেশীয় কশেরুকাটা কিন্তু হচ্ছে আমাদের হৃৎপিণ্ড আকৃতির। কি আকৃতির, হৃৎপিণ্ড আকৃতির। মাথায় থাকবে, আশা করি মাথায় রাখবে। আবার আমাদের যে লাম্বার বা যেটা হচ্ছে আমরা কটিদেশীয় বা কোমরের যে আমাদের কশেরুকাটা আছে কোমর অঞ্চলের, এটা আবার কি আকৃতির বলতো, এটা কিন্তু আবার বৃক্ক আকৃতির। তাহলে দুইটা আকৃতি, সরি তিনটা আকৃতি পেলাম। সেটা কি, প্রথমে আমাদের যে গ্রীবাদেশীয় করটিকাটা আছে, কশেরুকাটা আছে একদম প্রথম যেটা, সেটা হচ্ছে রিং আকৃতির। আমাদের যে বক্ষদেশীয় কশেরুকাটা আছে, মানে কশেরুকাটা না, মানে কশেরুকাগুলা, সেগুলা কি, সেগুলা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড আকৃতির, এবং আমাদের যে কটিদেশীয় যেগুলো আছে সেগুলা কি, সেগুলো হচ্ছে আমাদের বৃক্ক আকৃতির। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। পরবর্তীতে চলে আসো, পরবর্তীতে হচ্ছে আমাদের কয়টি পুচ্ছদেশীয় কশেরুকা মিলিত হয়ে একটি ককপিক্স গঠন করে, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এটা মূলত বলা হয়েছে 3 থেকে 5টি কক্সিয়াল কশেরুকা, বা 3 থেকে 5টি কক্সিয়াল কশেরুকা হচ্ছে একত্রিত হয়ে একটি ককপিক্স গঠন করে। তো হিসাবে আমরা এখানে মানে রেখেছি হচ্ছে 4টি। কি রেখেছি, 4টি। যে আমাদের এই ককপিক্সটা হচ্ছে টোটাল 4টি ক্ষুদ্র কক্সিয়াল কশেরুকা থেকে মিলিত হয়ে কক্সিল গঠন করে। ওকে, তো এটা কেন বলছি, মানে এটা কেন 4টি বলা হয়েছে জানো, কারণ হচ্ছে আমাদের ছবিতে অর্থাৎ আমাদের যে বইয়ের যে ছবিটা আছে, সেই ছবির মধ্যে হচ্ছে 4টা দেয়া আছে। তো খুবই মানে আমরা আশাবাদী যে এটা যদি প্রশ্নে আসে তাহলে হচ্ছে এটা 4টা আকারই আমাদের সামনে উপস্থাপন হবে। তাহলে কয়টি পুচ্ছদেশীয় কশেরুকা মিলিত হয়ে একটি ককপিক্স গঠন করে, এটা হচ্ছে আমাদের 4টি। ককপিক্স কিন্তু কি আমাদের একটা দুঃখিত, একটা কশেরুকা। ওকে, আচ্ছা তারপরে দেখো পরবর্তীতে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, যে বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কোনটি। বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কয়টি, এটা আমাকে কে বলতে পারবে। এটা কিন্তু বলা খুবই সহজ, কারণ কি বলতো, যে বক্ষপিঞ্জরে আমাদের টোটাল দুইটা জিনিস থাকে। কি কি থাকে, একটা থাকে আমাদের রিবস বা পাঁজর, যেটা থাকে 12 জোড়া। এই 12 জোড়ার মধ্যে কিন্তু একটু কাহিনী আছে, মনে আছে, যে 1 থেকে 7 জোড়া পর্যন্ত হচ্ছে আমাদের আসল পরশুকা, আবার হচ্ছে 8 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমাদের নকল পরশুকা আমরা বলতে পারি, এবং 1 থেকে 11 এবং 12 হচ্ছে আমাদের কি, 11 এবং 12 হচ্ছে আমাদের ভাসমান পরশুকা। সো এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের অসংখ্য ভার পড়ানো হয়েছে, নতুন করে কিছু বলার নেই, তোমাদের হট সাজেশনেও দেওয়া হয়েছে, একটু চেক করে নিবা, ভালো করে পড়ে নিবা। তো বক্ষপিঞ্জরে তাহলে অস্থির সংখ্যা কতটি, 24টি? না, এটা আমাদের যে বক্ষপিঞ্জরে ওই যে 1 থেকে 7তম যে তোমার কষের, সরি, পাঁজর বা হচ্ছে আমাদের যে পরশুকা,
বা হচ্ছে আমাদের রিবস, তিনটা নাম কিন্তু, রিবস, পরশুকা, পাঁজর। এই যে আমাদের হচ্ছে যে কয়টা কথা বললাম যে 24টা বা 12 জোড়া, এই 12 জোড়া বা 24টার মধ্যে প্রথম 7 জোড়া যেই জিনিসটার সাথে সংযুক্ত থাকে, যে কারণে এদেরকে আসল পরশুকা বলা হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের কি স্টারনাম। এবং স্টারনামের তিনটা অংশ, এটাও মাথায় রাখো, ঠিক আছে? কি কি? ম্যানোব্রিয়াম, দেহ এবং হচ্ছে জিফয়েড প্রসেস। ওকে, তো বক্ষপিঞ্জরের অস্থির সংখ্যা কত তাহলে? টোটাল 25টা। এটা কিন্তু ভুল করে আবার 24টা কেউ দিও না, 25টা কেউ। 24টা হচ্ছে রিবস, কয়টা রিবস? 24টা হচ্ছে রিবস, আমাদের একটা কি, একটা হচ্ছে আমাদের স্টারনাম। ওকে, আচ্ছা এরপর দেখো দুই পরশুকার অন্তর্বর্তী স্থানকে কি বলে? আমার কথা শোনো, অপশন দেখিও না। যে আমাদের দুই পরশুকা, দুই মানে হচ্ছে কি, এক এবং দুই, এবং এই দুইটার মাঝখানে বা অন্তর্বর্তী, অন্তর্বর্তী মানে কি, ইন্টার, তোমার বিশ্ববিদ্যালয় বা হচ্ছে নার্সিং এ তুমি ঢুকবা এবং হচ্ছে তোমার যে এসএসসি, এই দুটার মাঝখানে যে পোর্শনটা ছিল সেটার নাম কি ছিল? ইন্টার। তো সেই ইন্টার হচ্ছে মধ্যবর্তী বা অন্তর্বর্তী। এবং পরশুকা মানে কি? পরশুকা মানে হচ্ছে আমরা এখানে কোস্টাল আকারে ধরতে পারি। কি আকারে ধরতে পারি? কোস্টাল। ওকে, সো এই যে ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল বা আমাদের এখন কি বলা হয়েছে? স্থান বলা হয়েছে। স্থান মানে কি? স্থান মানে হচ্ছে স্পেস। স্থান মানে কি? স্পেস। ওকে, তাহলে দুইটা পরশুকার মধ্যবর্তী স্থানকে আমরা কি বলবো? ইন্টারকোস্টাল স্পেস। কি বলবো? ইন্টারকোস্টাল স্পেস। কেউ কিন্তু এটা ভুল করিও না দয়া করে। এটাকে আমরা কি বলবো? ইন্টারকোস্টাল স্পেস। ঠিক আছে? এবং এখানে যেহেতু পেশি আছে, সো এটার কারণে হচ্ছে এখানে আমরা এটাকে সহজ করে বলি হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। তাহলে দুই পরশিকার অন্তর্বর্তী স্থানকে আমরা কি বলবো? ইন্টারকোস্টাল স্পেস। ওকে, এবং এটা সংকুচিত প্রসারিত হতে পারে। আচ্ছা এরপর দেখো, ক্লাভিকল ইটালিক, ইটালিক কোন আকৃতির বা কোন অক্ষরের মতো দেখতে? ইতালিক কোন অক্ষরের মতো দেখতে? সো এটাকে ইটালিক করে দিলে ভালো হতো। তো ক্লাভিকল বা হচ্ছে যেটা হচ্ছে আমাদের এই যে স্কাপুলা এবং ক্লাভিকল, যেটা হচ্ছে আমাদের হাত এবং হচ্ছে আমাদের দেহের সাথে সংযুক্ত করে। তোমরা জানো আমাদের কঙ্কালতন্ত্র কিন্তু দুইটা পোর্শনে বিভক্ত। কয়টা পোর্শনে? দুইটা পোর্শনে বা দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে মানে আমাদের যে অন্তকঙ্কালটা আছে, এটা দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। তো অক্ষীয় কঙ্কালের সাথে আমরা যখন হাতটাকে কানেক্ট করতেছি বা আমাদের এই যে ঘাড়ের সাথে যখন কানেক্ট করতেছি, তখন হচ্ছে কি, হাতের সাথে কানেক্ট করতেছি না, মানে স্কাপুলা এবং হচ্ছে আমার মানে কি বলে দেহের সাথে যখন এটা কানেক্ট করতেছি, তখন কিন্তু একটা ব্যাপার হয় যে আমাদের এখানে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে স্কাপুলা এবং আরেকটা কি, একটা হচ্ছে আমাদের, সরি, একটা হচ্ছে আমাদের স্কাপুলা, একটা হচ্ছে আমাদের ক্লাভিকল। এবং এটাও কিন্তু হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কালের অন্তর্ভুক্ত। আমরা জানি যে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল টোটাল 126টা। তার মধ্যে আমাদের বক্ষ অস্থি চক্র কয়টা? বক্ষ অস্থি চক্র হচ্ছে 4টা, দুই পাশে, একটা এই পাশে দুইটা, এই পাশে দুইটা। তো এই যে ক্লাভিকল এবং স্কাপুলা আছে, এই ক্লাভিকল এবং স্কাপুলার মধ্যে আমাদের যে ক্লাভিকলটা আছে, এটা কিন্তু হচ্ছে তোমাদের যারা হচ্ছে মেয়ে আছে তাদেরকে বলা হয় কি, কলার বোন বা হচ্ছে আমাদের বিউটি বোন, রাইট? তো কলার বোন এটার নাম, বাট হচ্ছে এটাকে বলা হয় কি, বিউটি বোন। ওকে, সো এটা হচ্ছে সেই এফ আকৃতির, এবং এটা কিন্তু তোমরা হচ্ছে একটু ইমাজিন করলেই পাবা যেটা এফ আকৃতির মতো দেখতে। ঠিক আছে? তো অনেকের আবার এই বলে না যে কাঠি বের হয়ে গেছে, দেহের কাঠি বের হয়ে গেছে। তো মূলত এটা দ্বারাই বোঝায় যে এটা হচ্ছে কি, বের হয়ে গেছে, বা হচ্ছে যারা খাওয়া দাওয়া না করে তাদের কিন্তু অবস্থা মানে এটা খুব ভালো করে দেখা যায়। ওকে, আচ্ছা এরপর দেখো যে কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমাদের কোন অস্থিতে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই যে গহ্বর, তারপরে হচ্ছে আমাদের প্রসেস, তারপরে এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে একটু কষ্ট করে আমাদেরকে পড়তে হবেই। এগুলা কি একটু কষ্ট করে হলেও আমাদের পড়তে হবে। গ্লেনয়েড গহ্বর, তারপরে হচ্ছে আমাদের ওই যে বিভিন্ন ধরনের প্রসেস, তারপরে হচ্ছে ফ্যাসেট, এরকম অনেকগুলো জিনিস আছে। তো অবশ্য আমাদের আসলে এতগুলা মনে রাখা খুব কঠিন। তবে আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের যে হিউমেরাস আছে, আমাদের যে হিউমেরাস আছে, এই হিউমেরাসের ক্ষেত্রে কি মনে রাখবা, যে এটাতে অ্যানাটমিক্যাল গ্রিপা বা হচ্ছে অ্যানাটমিক গ্রিপা নামক একটা খাঁজ আছে। এটাতে ডেল্টয়েড রিজ আছে। কি আছে? ডেল্টয়েড রিজ আছে, যেটা হচ্ছে একটু খসখসে অঞ্চল, এবং এটাতে ট্রক্লিয়া ক্যাপিচুলামও আছে। আচ্ছা এরপরে রেডিয়াস আলনা, এটার মধ্যে মনে রাখবা যে এটার মধ্যে স্টাইলয়েড প্রসেস, আর হচ্ছে ওলেক্রনন প্রসেস, আর করোনয়েড প্রসেস আছে। কি আছে? স্টাইলয়েড প্রসেস, ওলেক্রনন প্রসেস, করোনয়েড প্রসেস। ওকে, আচ্ছা এরপরে দেখো যে আমাদের ফিমারের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো যে ফিমারের ক্ষেত্রে কি আছে, ফিমারের ক্ষেত্রে হচ্ছে কন্ডাইল আছে। কি আছে? দুইটা কন্ডাইল আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা এরপর দেখো আমাদের টিবিয়া এবং ফিবুলার ক্ষেত্রে কি মাথায় রাখবা, যে টিবিয়া এবং ফিবুলার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে আমাদের এই যে একটা ল্যাটেরাল ম্যালিওলাস থাকে। কি থাকে? ল্যাটেরাল ম্যালিওলাস থাকে। তো এই কয়েকটা জিনিস মোটামুটি হচ্ছে মনে রাখলেই চলবে। এবং এর পরবর্তীতে আমাদের হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের কোন অস্থিতে হচ্ছে গ্লেনয়েড গহ্বর থাকে। তাহলে আমরা কিন্তু হচ্ছে এতক্ষণ যে কটা পড়ছি এটার মধ্যে কিন্তু আমাদের গ্লেনয়েড গহ্বরটা ছিল না। তাহলে আমাদের উত্তরটা কি হবে বলতো? স্কাপুলা। স্কাপুলা কার সাথে সংযুক্ত বলতো? স্কাপুলা কিন্তু হচ্ছে আমাদের সংযুক্ত, দুঃখিত, স্ক্যাপুলা আমাদের কার সাথে সংযুক্ত? আমাদের ক্লাভিকলের সাথে সংযুক্ত। কার সাথে? ক্লাভিকলের সাথে সংযুক্ত। তাহলে কোন অস্থিতে আমাদের হচ্ছে গ্লেনয়েড গহ্বর থাকে? স্ক্যাপুলার মধ্যে আমাদের গ্লেনয়েড গহ্বর থাকে। বাকিগুলো আসলে আমাদের বইতে লেখা নেই, সে কারণে এগুলো আমি বর্ণনা করতেও পারলাম না। ওকে, এরপরে আসো যে অস্থিকোষ কোথায় অবস্থান করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ হচ্ছে অস্থিকোষ বা হচ্ছে অস্টিওসাইট, এটা কিন্তু আমাদের আসলে যখন আমরা এটা পড়ি তখন কিন্তু হচ্ছে আমাদের এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হয়। যে আমাদের যে অস্টিওসাইট, এই অস্টিওসাইট কিন্তু হচ্ছে আমাদের কি বলতে পারি যে এই অস্টিওসাইট আমাদের এটা হচ্ছে কি, অস্টিওসাইটটা হচ্ছে আমাদের মানে
কোষ আর কি। সো আমাদের এই যে তোমার অস্থি থাকে, এই অস্থির মধ্যে যে তোমার মাতৃকা থাকে, এই মাতৃকায় আমরা ৪ ধরনের এরকম মানে অস্থি কোষ পাই। সেগুলো কি কি? অস্টিওপ্রোজেনিটর কোষ, তারপরে হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। তো অস্টিওক্লাস্টটা হচ্ছে ম্যাক্রোফেজ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখন জিজ্ঞেস করা হয়েছে যে অস্থি কোষ কোথায় অবস্থান করে, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারি যে আমাদের কোথায় এটা অবস্থান করে, ল্যাকুনাতে। এখন তুমি বলতে পারো ভাই এটা ল্যাকুনা থেকে কোথায় আসলো? এটা হচ্ছে তোমরা যখন মিডিয়েট অস্থির বা হচ্ছে কর্টিক্যাল অস্থি পড়বা, অথবা হচ্ছে আমাদের যখন অস্থির বৈশিষ্ট্য পড়বা, তখন তুমি হচ্ছে এখান থেকে আইডেন্টিফাই করতে পারবা। তো আমি হচ্ছে এখান থেকে খুব বেশি কঠিন কিছু করে বলবো না, যে আমাদের যে নিরেট অস্থি আছে, এই নিরেট অস্থির মধ্যে আমাদের হচ্ছে মানে নিরেট অস্থির মধ্যে আমাদের হচ্ছে ল্যাকুনা থাকে। কি থাকে? ল্যাকুনা থাকে। এবং এই ল্যাকুনার ভেতরে হচ্ছে আমাদের অস্থিকোষগুলো অবস্থান করে। ঠিক আছে? তো এখানে অনেকগুলো কথা আছে, যেমন হচ্ছে আমাদের অস্টিয়ন আছে, হ্যাভার্সিয়ান তন্ত্র আছে যেটা হচ্ছে আমাদের একক, তারপর হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। তো এরকম অনেকগুলো তথ্য আছে, বাট এগুলো তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে অস্থিকোষ কোথায় থাকে, ল্যাকুনাতে অবস্থান করে। কোথায় অবস্থান করে? ল্যাকুনাতে অবস্থান করে। আচ্ছা, দেহের অস্থির গঠন প্রকৃতি কি বলা হয়? এটা খুব ভালো একটা প্রশ্ন, এবং এটা অনেকে হুট করে বলতে পারো অস্টিওলাইসিস, অস্টিওজেনেসিস, অস্টিওজেনেসিসও হয়, অস্টিওজেন হতে পারে, অস্টিওপোরোসিস, বাট এটা হচ্ছে আমাদের অসিফিকেশন। এটাকে আমরা কি বলি? অসিফিকেশন। যদিও মনে হতে পারে যে আমাদের এটা হওয়া উচিত ছিল অস্টিওফিকেশন, বাট এটাকে আমরা বলি হচ্ছে অসিফিকেশন। কি বলি? অসিফিকেশন। কি বলা হয় এটাকে? বাংলাতে অসিফিকেশন। মানে এটাকে প্রনাউন্স করা হয় কিভাবে? অসিফিকেশন হিসেবে। ওকে? আচ্ছা, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসো। নিম্নের কোনটি চাপা অস্থি নয়? তো আমরা যখন আমাদের অস্থি সম্পর্কে বলবো, তখন তোমরা দেখবা যে এখানে কয়েকটা কথা আছে, যেমন হচ্ছে লম্বা অস্থি। লম্বা অস্থি কারা? হিউমেরাস, ফিমার। খাটো বা হচ্ছে ক্ষুদ্র অস্থি, এটা কি? এটা হচ্ছে করতল, মানে হচ্ছে কবজি এবং পদতলের অস্থি। কবজির পরবর্তী অংশ, অর্থাৎ আমাদের হাতের তালু। তারপরে হচ্ছে আমাদের চাপা অস্থি। চাপা কোথায়? চাপা অস্থি কারা কারা? চাপা অস্থি হচ্ছে ওই যে মানে যে অস্থিগুলো হচ্ছে আমাদের সাধারণত চাপা বা হচ্ছে একটু কি বলে চাপা অবস্থায় থাকে আর কি। যেমন হচ্ছে আমাদের স্কাপুলা। স্কাপুলা কিন্তু চাপা, এটা কিন্তু হচ্ছে আমাদের অন্যান্য অস্থির মতো হাড়ের মতো না আর কি। তারপর হচ্ছে আমাদের পরশুকা, রিবস। রিবস গুলো তোমরা হয়তো অনেক সময় দেখছো যে রিবস গুলো কিন্তু হচ্ছে আমাদের কি চাপা আকৃতির। স্টারনাম, তারপরে হচ্ছে পরশুকা, সরি আমাদের কি বলে পরশুকা কি আবার কশেরুকা। কশেরুকা না, আমাদের কশেরুকা হচ্ছে অনিয়ত অস্থি। কারণ হচ্ছে এটাকে একটা আকৃতিগত বৈষম্য দেখা যায়, এই কারণে ওদেরকে আমরা অনিয়ত অস্থি বলি। আচ্ছা, তো চাপ অস্থির মধ্যে আরেকটা হচ্ছে তোমার প্যারাইটাল অস্থি আছে করোটির। প্যারাইটাল অস্থি আমাদের অর্থাৎ এই যে তোমার দুই সাইডের এই অস্থিটাও হচ্ছে চাপা অস্থি। তো এই কয়টা চারটার কথা বললাম না? চারটার কথাই বলছি। হ্যাঁ, স্ক্যাপুলা, পরশুকা, স্টারনাম। স্ক্যাপুলা, পরশুকা, স্টারনাম, এই কয়টা হচ্ছে আমাদের কি চাপা অস্থি, এবং হচ্ছে করোটির প্যারাইটাল অস্থিটাও তোমাদের হচ্ছে একটা চাপা অস্থির মধ্যে পড়ে। তাহলে আমাদের বাদ যায় এখান থেকে কে বলো তো? বা যাই হচ্ছে স্টেপিস। স্টেপিসের আবার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা কি? এটা হচ্ছে দেহের সব থেকে ক্ষুদ্রতম অস্থি। দেহের সব থেকে ক্ষুদ্রতম অস্থি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের আরেকটা কথা বললি না, সেটা হচ্ছে আমাদের বায়ুপূর্ণ অস্থি। বায়ুপূর্ণ অস্থি হচ্ছে আমাদের কি? ম্যাক্সিলা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সবচেয়ে পরিশ্রমী পেশি কোনটি? এই প্রশ্নটা আমি হচ্ছে সিলেক্ট করে রেখেছিলাম তোমাদেরকে বলার জন্য, যে তোমার তুমি কতটা মানে তোমার হচ্ছে পরিশ্রম করতেছে, এটা নির্ভর করতেছে তোমার হৃদপেশি কতটা পরিশ্রমী। কারণ কি? যখন তুমি অনেক পড়াশোনা করবা, অনেক বেশি পড়াশোনা করবা, তখন তোমার হৃদপেশির কাজ অনেক বেশি করতে হবে। এবং একটা কথা বলা আছে যে আমার হৃদপেশি মানে আমার মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমার হৃদপেশি কখনো থেমে থাকে না, তাহলে আমি কেন থেমে থাকবো? রাইট? তো এই কারণে হৃদপেশির এই যে পরিশ্রম, এই পরিশ্রমের সার্থকতা কিন্তু তোমাকে এই রাত জেগে যে তুমি পড়াশোনা করছো, কিংবা দিনের সারাটা দিন তুমি পড়াশোনা করছো টেবিলে বসে, এইটা কিন্তু হচ্ছে তোমাকে কি পরিশ্রমের মূল্য নিয়ে নিতে হবে। হৃদপেশি কেন সবচেয়ে পরিশ্রমী পেশি, আশা করি ব্যাখ্যার প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে কোনটি অস্থির বৈশিষ্ট্য? অস্থি কি স্থিতিস্থাপক, না অস্থি ভঙ্গুর? অস্থি কি নরম, না অস্থি দৃঢ়? এবং অস্থি কি তন্তুবিহীন, নাকি হচ্ছে তন্তু সহ? আমার মনে হয় যেটা আমাদের কি হবে, এটা হবে যে অস্থির বৈশিষ্ট্যের মধ্যে এটা তন্তুবিহীন। এটা কি? তন্তু, আচ্ছা দৃঢ় তো লেখাই আছে, সরি সরি। এটা কি? এটা হচ্ছে দৃঢ় হবে। এটা কি হবে? দৃঢ় হবে, দুঃখিত। তাহলে অস্থির বৈশিষ্ট্য কোনটি? অস্থির বৈশিষ্ট্য হচ্ছে দৃঢ়। আচ্ছা, এটা তো আমি মাত্রই বললাম, দুঃখিত। তাহলে অস্থি কি? অস্থি হচ্ছে স্থিতিস্থাপক নয়, বরং হচ্ছে ভঙ্গুর, নরম নয় বরং দৃঢ়, এবং এটা কি একই সাথে আমাদের তন্তুযুক্ত। ঠিক আছে? অর্থাৎ এটার মধ্যে যে আমরা যখন হচ্ছে এটাকে পড়বো, বিশেষ করে নিডেড অস্থি যখন বলবো, তখন দেখবো যে এটার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের কি বলে তন্তু থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বিষয়, যে তাহলে কোনটির অস্থির বৈশিষ্ট্য? এটা হচ্ছে দৃঢ়। আচ্ছা, এরপর দেখো যে এরকম ভুল কিন্তু অনেক সময় হয়ে যায়। ঠিক আছে? যে আমি জিনিসটা বলছি, বাট তাও হচ্ছে পরীক্ষার হলে আমি ভুল করে চলে আসছি। But এটা কিন্তু করা যাবে না। আমি যেমন একটু আগে ভুলটা করে ফেললাম, এটা কিন্তু করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন প্রশ্নটা সলভ করতেছো, তখন আমার তো একটু তাড়াহুড়া আছে। যেমন হচ্ছে আমি একটু দ্রুত চেষ্টা করতেছি যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে আপলোড করা যায়। আর তোমার তো এই আপলোড মানে এই ঝামেলা নাই। তোমার হচ্ছে ১ ঘন্টার মধ্যে এমসিকিউটা সলভ করতে পারলেই হয়েছে। তো তোমার এই সমস্যা যেহেতু নাই, কারণ হচ্ছে তোমাকে কিন্তু এই ভুলগুলো করা যাবে না। তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।